হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল। দেশটির রাজনীতিতে সম্প্রতি এমন এক ভূমিকম্প ঘটে গেছে, যার আফটার শক থাকবে হয়তো আরও বহু বছর। গত বছরের জেনজি আন্দোলনের ভূমিকম্পের পর ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আরেক ভূমিকম্প, যার মাধ্যমে এমন একজনের উত্থান যিনি প্রথাগত রাজনীতিক নন। মাত্র ৩৫ বছর বয়সী একজন র্যাপার এবং কাঠামোগত প্রকৌশলী কিভাবে একটি দেশের প্রধানমন্ত্রীর হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন, আজ সেই গল্প। নেপালের রাজনীতি দীর্ঘকাল ধরে গুটিকয়েক প্রবীণ নেতার পকেটে বন্দী ছিল, কিন্তু ২০২৬ সালের ৫ মার্চের সাধারণ নির্বাচন সব সমীকরণ পাল্টে দিয়েছে। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি ২৭৫ আসনের পার্লামেন্টে ১৮২টি আসন জিতে একচেটিয়া আধিপত্য কায়েম করেছে। আর এই অভাবনীয় জয়ের মহানায়ক হলেন বালেন্দ্র শাহ, যাকে নেপালের তরুণেরা ভালোবেসে ডাকেন বালেন বলে। বালেন্দ্র শাহের জন্ম ১৯৯০ সালের ২৭ এপ্রিল। আর বেড়ে ওঠা ৮-১০টা সাধারণ নেপালি তরুণের মতোই হতে পারত, কিন্তু তিনি শুরু থেকেই ছিলেন একটু আলাদা। রাজনীতিতে আসার অনেক আগে থেকেই তিনি নেপালের তরুণ সমাজের কাছে বেশ পরিচিত মুখ ছিলেন। তবে কোনো রাজনৈতিক মঞ্চে নয়, তাঁর বিচরণ ছিল মিউজিক ভিডিও এবং আন্ডারগ্রাউন্ড র্যাপ ব্যাটলে। ২০১২ সালে তার প্রথম গান সড়ক বালক মুক্তি পায়। এই গানে তিনি সমাজের নিচুতলার মানুষের বঞ্চনা, বৈষম্য এবং দুর্নীতির কথা তুলে ধরেন। এরপর ২০১৩ সালের বার্জ নামের একটা ইউটিউব র্যাপ ব্যাটল সিরিজের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তাঁর গানের প্রতিটি শব্দে ফুটে উঠত রাষ্ট্রযন্ত্রের অকার্যকারিতা এবং সুবিধাভোগী শ্রেণীর প্রতি তীব্র ক্ষোভ। ব্যালনের এই জনপ্রিয়তা কোনো অতিপ্রাকৃত বা জাদুকরী ছিল না। এটি ছিল সমাজের বাস্তব বঞ্চনা এবং তরুণদের পুঞ্জীভূত ক্ষোভের একটি বস্তুগত বহিঃপ্রকাশ। তরুণেরা যখন দেখত তাদের নিজেদের মনের কথাগুলো একজন তরুণ চোখে কালো চশমা এঁটে অত্যন্ত সাবলীলভাবে বলে যাচ্ছে, তখন তারা স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট হয়েছে। বালেন শুধু একজন শিল্পীই নন, তিনি পেশায় একজন প্রকৌশলী। তিনি কাঠমান্ডুর হিমালয়ান হোয়াইট হাউস ইন্টারন্যাশনাল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য চলে যান ভারতের কর্ণাটকে। সেখানে বেঙ্গালুরুর নিট্টে মীনাক্ষী ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই কারিগরি জ্ঞান পরবর্তীতে তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব ফেলেছে। সমস্যাকে আবেগ দিয়ে নয়, বরং যুক্তি এবং কাঠামোগত সমাধানের দৃষ্টিকোণ থেকে দেখার অভ্যেস তিনি এখান থেকে রপ্ত করেন। বালেন্দ্র শাহের রাজনৈতিক জীবনের বড় চমকটি আসে ২০২২ সালে। সে বছর তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচন করেন। নেপালের প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী রাজনৈতিক দলগুলোকে রীতিমতো বোকা বানিয়ে তিনি ৬১,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি নগর প্রশাসনে স্বচ্ছতা আনার উদ্যোগ নেন। নেপালের ইতিহাসে প্রথমবারের মতো তিনি সিটি কর্পোরেশনের সভাগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেন। এছাড়া ভবন নির্মাণের অনুমোদনের জন্য ডিজিটাল ব্যবস্থা চালু করেন, যার ফলে দুর্নীতি করার সুযোগ অনেকটাই কমে আসে। শিক্ষা খাতে তিনি টেক্সট বুক ফ্রি ফ্রাইডে নামের একটি প্রশংসনীয় উদ্যোগ নেন, যেখানে সপ্তাহের একটি দিন শিক্ষার্থীরা বইয়ের বদলে কারিগরি দক্ষতা এবং অন্যান্য সৃজনশীল কাজে অংশ নেবে। তবে মেয়র হিসেবে বালেনের পথ চলা একেবারে মসৃণ ছিল না। প্রশাসন চালাতে গিয়ে তাকে বেশ কিছু কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে তাকে অনেক সময় হিমশিম খেতে হয়েছে। শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং বস্তিবাসীদের সরিয়ে নেওয়ার মতো কঠোর পদক্ষেপগুলো নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। অনেকে অভিযোগ করেন যে তিনি দরিদ্রদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল নন, কিন্তু বালেন তার সিদ্ধান্তে অটল ছিলেন। তাঁর যুক্তি ছিল, একটি সুশৃঙ্খল শহর গড়তে হলে কিছু কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। প্রশাসন চালানোর ক্ষেত্রে তিনি পুরোপুরি প্রায়োগিক এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। নেপালের মতো রাজনীতি দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে পুষ্পকমল দাহাল, কেপি শর্মা ওলি এবং শের বাহাদুর দেওয়ার মতো গুটিকয়েক প্রবীণ নেতার হাতেই কুক্ষিগত ছিল। এই নেতারা বছরের পর বছর ধরে ক্ষমতার পালাবদল করেছেন, কিন্তু সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
বেকারত্ব, দুর্নীতি এবং কাঠামোগত স্থবিরতায় তরুণ সমাজ রীতিমতো হাঁপিয়ে উঠেছিল। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের শেষ দিকে নেপালে এক অভূতপূর্ব তরুণদের বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল নেপালের পুরনো এবং অকার্যকর রাজনৈতিক এলিটদের ক্ষমতাচ্যুত করা। মাসের পর মাস ধরে চলা এই আন্দোলনের মুখে পুরনো রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ে। ঠিক এই শূন্যস্থানে আবির্ভূত হন বালেন্দ্র শাহ। তরুণদের কাছে তিনি আগে থেকেই আইডল ছিলেন। শুধু পুরনো রাজনৈতিক দলগুলোর দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে সরব কণ্ঠস্বর হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বালেন মেয়র পদ থেকে পদত্যাগ করেন এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন। চুক্তি অনুযায়ী বালেনকে দলের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০২৬ সালের ৫ মার্চের নির্বাচনে নেপালের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। নির্বাচনে আরএসপি ২৭৫টি আসনের মধ্যে ১৮২টি আসন লাভ করে। নেপালের নির্বাচনী ব্যবস্থায় যেখানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব উভয় পদ্ধতি চালু আছে, সেখানে কোনো একক দলের এমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। ১৯৯৯ সালের পর এই প্রথম নেপালে কোনো জোট ছাড়াই একটি দল সরকার গঠন করতে যাচ্ছে। বালেন শাহ নিজে ঝাঁপা ৫ আসন থেকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে প্রায় ৫০,০০০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। এই ফলাফল প্রমাণ করে যে নেপালের মানুষ পুরনো নেতাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নেপাল ভৌগোলিকভাবে ভারত ও চীনের মতো দুটি এশীয় পরাশক্তির মাঝখানে অবস্থিত। ঐতিহাসিকভাবেই এই দুই দেশ নেপালের রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে এসেছে। এর সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ। বালেন্দ্র শাহের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই তিন পরাশক্তির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আগের সরকারগুলোর মতো বালেন ভারতপন্থী বা চীনপন্থী কোনো ট্যাগ গায়ে লাগাতে চান না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তাঁর সরকারের পররাষ্ট্রনীতি হবে সম্পূর্ণ স্বাধীন এবং নেপালের সার্বভৌমত্ব রক্ষাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিতে চান। ভারতের সাথে নেপালের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। অন্যদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নেপালের অবকাঠামো উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বালেনকে অত্যন্ত সতর্কতার সাথে এই দুই দেশের কাছ থেকে নেপালের অর্থনৈতিক সুবিধা আদায় করে নিতে হবে, তবে কারো কাছে শর্তহীনভাবে নতি স্বীকার না করে। পররাষ্ট্রনীতির বাইরে নেপালের ভেতরের অবস্থাও খুব সুবিধার নয়। যুব বেকারত্বে নেপালের অন্যতম প্রধান সমস্যা। লাখ লাখ তরুণ বেকার কাজের খোঁজে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। দেশের ভেতর উৎপাদনমুখী শিল্পের অভাব, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র এবং ভঙ্গুর অবকাঠামো নেপাল সরকারের জন্য বড় বাধা। বালেন্দ্র শাহ নির্বাচন উপলক্ষে তরুণদের যে আকাশছোঁয়া প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করা বেশ কঠিন হবে। তাকে অর্থনৈতিক স্থবিরতা কাটানোর জন্য বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবস্থা নিশ্চিত করা এবং কর্মসংস্থান তৈরি করতে পারলে তবেই তিনি বিশাল জনসমর্থনের প্রতিদান দিতে পারবেন। বালেন্দ্র শাহের উত্থান প্রমাণ করে যে সাধারণ মানুষ যখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয় তখন প্রতিষ্ঠিত ক্ষমতার ভিত টলে যায়। তবে নির্বাচন জেতা আর একটি দেশের ভঙ্গুর অর্থনীতিকে সামাল দেওয়া এক কথা নয়। রাজপথের স্লোগান আর প্রশাসনের ফাইলের মধ্যে বিস্তর ফারাক। একজন র্যাপার এবং মেয়র থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই নতুন পথ চলা কতটা সফল হবে তা নির্ভর করছে তার অর্থনৈতিক ও প্রশাসনিক দক্ষতার উপর।